আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমরা করাঞ্চল 17 ঢাকাতে গত 29শে জুন যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে, তো এই পরীক্ষাটার প্রশ্ন সমাধান দেখব। তো চলুন আমরা প্রশ্ন সমাধান শুরু করি। আমাদের এই চ্যানেল এডুকেশন টু জব, এখানে আমরা বিভিন্ন প্রশ্নের সমাধান, বিভিন্ন পরীক্ষার সময় এবং বিভিন্ন সার্কুলার এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। চলুন আমরা প্রশ্ন সমাধান শুরু করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সন্ধি বিচ্ছেদ করতে বলা হয়েছে। সন্ধি বিচ্ছেদ করুন। নীলুৎপল, নীল যোগ উৎপল, উপর্যুপরি, উপরি উপরি, পবিত্র, পোযোগ ইত্র, স্বীয়, স্বযোগ ইয়, কথাচ্ছলে, কথা যোগ ছলে। এরপর কারক, আমাদেরকে কারক থেকে বিভক্তি নির্ণয় করতে বলা হয়েছে। কারক ও বিভক্তি দুটোই কিন্তু নির্ণয় করতে বলা হয়েছে একই সাথে। যেমন গৃহহীন চিরদিন থাকে পরাদিন, কর্তৃকারকের শূন্য বিভক্তি এটা। পাহাড় নড়ায় সাধ্যকার, এটা হলো যে কি কর্মকারকের শূন্য বিভক্তি। সাদা মেঘে বৃষ্টি হয় না, সাদা মেঘে এটা কি অপদান কারকের সপ্তমী বিভক্তি। জলে বাষ্প হয়, অপদান কারকে সপ্তমী বিভক্তি। থানায় এজাহার দেও, অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। এরপর এক কথায় প্রকাশার্থে এখানে যেমন বলার ইচ্ছা বিবক্ষা, যা সহজে জানা যায় না। দুগ্য, রাত্রির মধ্যভাগ মানে কি মহানিশা। ইহার তুল্য, ইদৃশ্য, তল স্পর্শ করা যায় না যার, অতল স্পর্শী। এরপর এখানে কিন্তু কিছু অর্থসহ বাক্য রচনা করতে বলা হয়েছে, যেটাকে আমরা ব্যাস বাক্য বলতে পারি। অর্থসহ বাক্য রচনা যেমন কি চর্বিত চর্বণ, এক ধরনের এক বিষয়ে অধিকভার আলোচনা, কোনো বিষয়ে চর্বিত চর্বণ ভালো লাগে না। ছক কাটা হলো কি পূর্ব পরিকল্পনা, নির্বাচনে জয়লাভের জন্য সকল প্রার্থী একবার ছক কেটে বসে আছেন, একবার কি ছক কেটে বসে আছেন। জলযোগ অর্থ কি হালকা জল খাবার, জলযোগ শেষ করে আমরা রওনা হয়েছিলাম। অকুল পাথর মানে কি ভীষণ বিপদ, ঋণের কিস্তি পরিশোধ নিয়ে চ্যাটার্জি বাবু অকুল পাথরে পড়েছেন। নেই আকরা মানে হলো কি একগুঁয়ে, তোমার মতো নেই আকরা লোক আমি আর কখনো দেখিনি। দেন কিন্তু চেঞ্জ দ্য কিছু ভয়েস আসছে, এগুলোকে আমাদের চেঞ্জ করতে বলা হয়েছে অ্যাক্টিভ টু প্যাসিভ। দে লুক অ্যাট দ্য পিকচার, এটাকে প্যাসিভ করতে বলা হয়েছে। দ্য পিকচার ওয়াজ লুকড অ্যাট বাই দেম। হি ইজ পানিশড বাই হিমসেলফ, এটাকে কিন্তু অ্যাক্টিভ। হি পানিশড হিমসেলফ। হোয়াট ডাজ হি ওয়ান্ট, প্যাসিভ করতে বলা হয়েছে। হি ইজ ওয়ান্টেড বাই হিম। দে হ্যাড ডাক দ্য পন্ড, এখানে কিন্তু এটাকে প্যাসিভ করে, দ্য পন্ড হ্যাজ বিন ডাক বাই দেম। হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান বাই মি, এটা কিন্তু এটাকে আমাদের অ্যাক্টিভ করতে বলা হয়েছে। আই ইলেক্ট হিম চেয়ারম্যান। হ্যাঁ, ট্রান্সলেশন যে কিছু ট্রান্সলেশন আছে, যেমন তিনি গতকাল বাড়ি ফিরেছেন। হি রিটার্ন হিম ইয়েস্টারডে। করিম আমার চেয়ে 5 বছরের বড়, করিম ইজ 5 years older than me। আমরা শুধু তাকে খাবারই দেইনি, আশ্রয় দিয়েছি। উই হ্যাভ হিজ নট অনলি ফুড বাট অলসো শেল্টার। স্বাবলম্বন শ্রেষ্ঠ অবলম্বন, সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। লোকটি 3 দিন যাবৎ জ্বরে ভুগছে। দ্য ম্যান হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 3 days। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, এগুলোকে আমাদের কিন্তু সঠিক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কিন্তু বসাতে বলা হয়েছে। যেমন এখানে বলা হচ্ছে কি, বলা হলো when have you come, come from হবে এখানে কিন্তু। the water dash the pond is dirty, the water of the pond is dirty। the machine is dash of older, the machine is out of older।
he is a pen to write with. He is weak in mathematics. The next আমাদের হবি সম্পর্কে একটা ছোট্ট প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে, যেখানে কিন্তু 10টা সেন্টেন্স ইউজ করতে বলা হয়েছে। সো আমি 10টা সেন্টেন্স ইউজ করে এখানে একটা ছোট প্যারাগ্রাফ লিখলাম। তো আপনারা আসলে ইদার মাই হবি প্যারাগ্রাফটা আসলে আপনারা ডিফারেন্ট লিখবেন, বাট মাই হবি ইজ এ গার্ডেনিং, আই লাইক টু স্পেন্ড টাইম উইথ প্লান্টস। এটা আসলে আমার ক্ষেত্রে কিন্তু সঠিক, বাট জানি না আমি আপনার ক্ষেত্রে কি হয়। তবে আপনার ক্ষেত্রে আপনি যেটা হবে, বাট হবি ডিফারেন্ট আপনি ডিফারেন্ট ক্যারেক্টার নিয়ে লেখার চেষ্টা করবেন। যেমন হতে পারে ওয়াচিং মুভি, রিডিং নিউজ পেপার, রিডিং নোবেলস অ্যান্ড রিডিং বুকস। ডিফারেন্ট হবি, ডিফারেন্ট পিপল। সো ডিফারেন্ট বাট একটা হলো যে আমরা সবাই কিন্তু গার্ডেনিং নিয়ে লিখি, যাদের আসলে হবিও গার্ডেনিং। আর কিছু লোক আছে যাদের হবি গার্ডেনিংও না, তারাও কিন্তু গার্ডেনিং নিয়ে লেখি। তো এটা আসলে কিন্তু ডিফারেন্ট লিখলে কিন্তু এক্সামিনে আসলে কিন্তু মার্ক কিন্তু পাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। তবে আপনি আনকমন কিছু লেখার চেষ্টা করবেন। যেমন হতে পারে যে আপনার হবি হতে পারে যেমন কালেক্টিংয়ে কয়েন, কালেক্টিংয়ে স্ট্যাম্প বা কয়েন, একটা আপনার হবি হতে পারে। মানে ডিফারেন্ট কিছু একটা লেখার চেষ্টা করবেন। তো এরপর কিন্তু আসছে এখানে কিন্তু একটা ম্যাথমেটিক্স আসছে, বলা আছে কি তামা ও দস্তা রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। এই গহনা তামা ও দস্তার অনুপাত 1:2, দস্তার রূপার অনুপাত 3:5 এবং 38 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে। এখানে আমরা প্রথমে তামা ও দস্তার অনুপাত 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত কত 3:5। এবং এখানে কিন্তু দস্তার অনুপাতটা প্রথম দস্তার অনুপাত এবং দ্বিতীয় দস্তার অনুপাত কিন্তু ভিন্নতা দেওয়া আছে। প্রথম দস্তার অনুপাত হলো 2, দ্বিতীয় দস্তার অনুপাত হলো 3। এবং আমরা এটাকে আসলে একটা রেঞ্জে নিয়ে আসার জন্য আমরা এখানে কিন্তু এই দুইটা মানকে একটা লসাগু করেছি। লসাগু করে আমরা পেলাম 6, এবং লসাগু 6 করার পর আমরা এই লসাগুর সাথে যদি 6 করি, তাহলে কি তামা ও দস্তার অনুপাত ছিল হলো 1:2 অনুপাতকে আমরা যদি প্রথমে যদি এখানে আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমরা পাই এখানে 3 এবং 6। এবং আমরা যদি দস্তা ও রূপার অনুপাতকে আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমরা পাই হলো যে 2, আমরা পাই এখানে কিন্তু 6 ও 10। অর্থাৎ সমগ্র অনুপাতটা হলো, এখন আসলে সমগ্র অনুপাতটা দাঁড়ালো কিন্তু তামা দস্তা রূপা। আমাদের প্রথমে কিন্তু 2 বার দস্তা দেয়া ছিল, তো ওইটাকে আমরা লসাগু করে আমরা কিন্তু একটা দস্তাতে নিয়ে আসছি। তাহলে ফাইনালি আমাদের হলো যে 3, 6, 10, মানে তামা দস্তার উপর অনুপাত। পরবর্তী কিন্তু আমরা এটা কিন্তু যোগ করেছি, যোগ করে আমরা 19 পেলাম। এবং আমাদের মোট কিন্তু গহনা ছিল 38 গ্রাম, এবং আমাদের কিন্তু এর একাংশ হলো যে 19 গ্রাম। তো 30/19 আসে কত 2 গ্রাম। 2 গ্রাম আসছে এখানে। তবে আমাদের রূপার পরিমাণ ছিল কত? রূপার পরিমাণ ছিল যে আমাদের 10 × 2, রূপার পরিমাণ আমরা 10 × 2 মানে 20 গ্রাম। অর্থাৎ এখানে 10টা আসলে একটা মানে প্রিন্টিং মিস্টেক হয়েছে বা আমাদের স্পেলিং মিস্টেক। অর্থাৎ গহনা হলো কি 20 গ্রাম গহনা ছিল। টোটাল যে আমাদের যে গহনায় এখানে কিন্তু 20 গ্রামের মতো কিন্তু গহনা ছিল। তো এরপর রূপা থেকে এরপর আমাদের কিন্তু নেক্সট কিন্তু অন্য একটা প্রশ্ন আসছে। এখানে কিন্তু বলা আছে যে এক ব্যক্তি কোনো দ্রব্য ধার্য মূল্যের উপর 10% ছাড় দিলে 20% লাভ করে। দ্রব্যটির ক্রয় মূল্য 300 টাকা হলে ওই দ্রব্যটির কার্যমূল্য কত হবে? কার্যমূল্য কত হবে বিষয়টা কিন্তু এখানে বলা আছে। কিন্তু আমরা প্রথমেই দেখি যে আপনি একটা প্রোডাক্ট কিনলেন, প্রোডাক্টের উপর প্রথম কিন্তু দোকানদার আপনাকে যে মূল্য আছে এখানে কিন্তু আপনাকে 10% ছাড় দিল। 10% ছাড় দেওয়ার পরও কিন্তু দোকানদার তার যেই মূল্যে কিনছিল তার উপরে কিন্তু ওভারঅল আরও 20% লাভ করছে। তাহলে আমরা দ্রব্য মূল্যটা আসলে প্রকৃত দাম কত ছিল এটি আসলে আমাদের এখানে বের করতে বলা আছে। তা আমরা আসলে কিন্তু দ্রব্য মূল্যের দাম জানি না, তো আমরা একটা অ্যাপ্রক্সিমেটলি ধরে নিলাম যে দ্রব্য মূল্যের দাম হলো M, এবং 10% ছাড়ে যদি আমরা বিক্রয় করি তাহলে কত হয়? M এবং M এর 10%, মানে টোটাল টাকা থেকে তার 10% মাইনাস হবে। 10% মাইনাস দেওয়াতে M মাইনাস M × M এর 10%, মানে 10/100। তাহলে যদি আমরা এখানে গুণ করি তাহলে কিন্তু আসে 0.9 M আসে, মানে 0.9 M আসে। এবং এখন বলছি কি বিক্রয় মূল্য কিন্তু 20% লাভে আমরা বিক্রয় করেছি। 20% লাভটা আমরা করেছি কার উপর? ক্রয় মূল্যের উপর। দ্রব্যটির ক্রয় মূল্যের উপর 20% লাভ করছি। দ্রব্যটির ক্রয় মূল্য কিন্তু 300 টাকা দেওয়া ছিল।
300 টাকা ছিল একটা ক্রয় মূল্য একটা জিনিস, কিন্তু আর ধার্য মূল্য কিন্তু অন্য একটা জিনিস। তো এবং দ্রব্যটির ক্রয় মূল্য ছিল 300 টাকা, এর উপর আমরা কিন্তু 20% লাভ করছি। তো 20% লাভ আসলে কত হয়? 300 টাকা প্লাস 300 এর 20%, তাহলে ক্যালকুলেশন করলে আসে যে কত? এখানে আসে কিন্তু 360 টাকা। 300 টাকা প্লাস 300 টাকা এবং 300 এর কিন্তু 60% আমরা কিন্তু লাভ করি, 300 এর 20% আমরা লাভ করি, 300 এর 20% লাভ করছি, এবং এখানে কিন্তু আসে 360 টাকা। এবং এই যে 360 টাকাটাই কিন্তু আসলে 0.09 m সমান কিন্তু 360 টাকা। তার মানে হলো যে মানে আপনি কিন্তু এই যে টোটাল টাকা 10% ছাড় দেওয়ার পর যে টাকাটা আপনার আসছে সেটাই কিন্তু আসলে 360 টাকা। মানে এই 360 টাকার ভিতরে কিন্তু আপনার 20% লাভ আছে এবং 10% ছাড় আছে 360 টাকার ভিতরে, এবং এখানেও কিন্তু 20% লাভ ও 10% ছাড় আছে। অর্থাৎ m সমান 360/9, অর্থাৎ কত হয়? তাহলে 400। 360 দিয়ে 0.9 কে যদি 360 কে ডিভাইড করা হয় কিন্তু তাহলে 400 আসে। আপনার দশমিকের এগুলো আসলে মানে একটা 10 নিয়ে দশমিকটাকে মানে ওমিট করে দিয়ে তারপর কিন্তু মানে কাটাকাটি করবেন, তাহলে কিন্তু পরীক্ষা ইজিলি মানে করতে পারবেন। আপনাদের ক্যালকুলেশন কিন্তু একদম ইজি ক্যালকুলেশন হয়ে যাবে। এবং দশমিক পরিবর্তে যদি একটা 10 নেন এবং 10 নেন তাহলে কিন্তু এখানে আসে যে, এবং 9 দিয়ে যদি 36 কে ডিভাইড করেন তাহলে কত? 4 9 36। পরবর্তীতে কিন্তু এখানে একটা শূন্য থাকে এবং 10 একটা শূন্য থাকে, ইজিলি কিন্তু একদম ক্যালকুলেশন। অতএব তাহলে কিন্তু দ্রব্যটির দ্রব্যমূল্য কিন্তু 400 টাকা কিন্তু এখানে দাঁড়ায়। তো এরপর দেখি আসলে কি আসতেছে। এরপর কিন্তু এখানে একটা উৎপাদক বিশ্লেষণ আসছে, এটা কিন্তু একটু ম্যাক্সিমাম কিছু কয়েকটা পরীক্ষা দেখছি আমি এই উৎপাদক বিশ্লেষণটা আসতে। এখানে কিন্তু x + 5 x + 13 - 9, এখানে আমরা কিন্তু x + 5 x + 30 কে আমরা মানে দুইটা ভাগে ভাগ করছি, কিন্তু 5 + 4 - 9। আমরা x + 5 কে আমরা a ধরে নিয়েছি আমাদের, মানে এখানে কিন্তু 9 হয়েছে, কিন্তু প্রিন্টিং মিস্টেক, এখানে মূলত a হবে, x + 5 = a হবে। এবং তাহলে কিন্তু x + 5 = a এবং প্লাস 8 - 9, a² + 8a - 9। এখানে মিডল টার্ম ব্র্যাকেট করেছি a² + 9a - a -9। আমরা এখানে যদি a কমন নিই থাকে a + 9, -1 কমন নিলে থাকে -a কিন্তু প্লাস হয়ে যায়, তখন হয় কি a + 9। এখানে হয় জানি a - 9 এবং a + 9। এখন a এর আমরা মান বসালাম ফাইনালি a + 5 - 1 x + 5 + 9, এবং এখানে কিন্তু যদি x থেকে 1 সাবট্রাক্ট করা হয়, 5 থেকে 1 সাবট্রাক্ট করা হলে 4 থাকে, এবং 9 এবং 5 কিন্তু 14 হয়। অর্থাৎ ফাইনাল কিন্তু রেজাল্ট হয়েছে x + 4 এবং x - 14। কিন্তু সাধারণ জ্ঞান আছে, যেমন মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? এটা কিন্তু আগারগাঁও। বাংলাদেশ বিমান বাহিনী ট্রেনিং সেন্টার কোথায় অবস্থিত? যশোর। খানজাহান আলী সেতু কোন নদীর উপর নির্মিত হয়েছে? রূপসা নদীর উপর। বাংলাদেশ পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী সংস্থার নাম কি? নাম হলো কি বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সঞ্চয়িতা কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর সঞ্চয়িতা রচনা করেন। মেট্রো রেল কোন মন্ত্রণালয়ের অধীনে? কিন্তু সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? দক্ষিণ তালপট্টি দ্বীপ। দুর্ভিক্ষের উপর ম্যাডোনা 43 ছবিটি কে এঁকেছেন? এটা কিন্তু জয়নুল আবেদিনের আঁকা। দেশের প্রথম হাইটেক পার্ক কোথায় অবস্থিত? এটা হলো কি বঙ্গবন্ধু হাইটেক পার্ক, গাজীপুরে। চট্টগ্রামের পূর্বতন নাম কি ছিল? ইসলামাবাদ। এশিয়া গেম কত বছর পর অনুষ্ঠিত হয়? 4 বছর। জার্মানির মুদ্রার নাম কি? ইউরো। ব্যাবিলিয়ানের ঝুলন্ত উদ্যান কোথায় অবস্থিত? বর্তমান ইরাকি। নিউজিল্যান্ডের রাজধানী কোথায়? ওয়েলিংটন। এবং দ্বীপ মহাদেশ বলা হয় কোনটিকে? দ্বীপ মহাদেশ হলো কি অস্ট্রেলিয়া। তো এই ছিল আজকের সার্কুলারটা। তো আপনারা যারা এখনো আমাদের সাথে ছিলেন তো আপনাদেরকে ধন্যবাদ, এবং আপনারা এখান থেকে যে প্রশ্নগুলো আপনাদের কাছে একটু কঠিন মনে হয় আপনারা একটা নোট খাতা তৈরি করবেন এবং এখানে এই প্রশ্নগুলো আপনারা টুকে রাখবেন। বিশেষ করে ম্যাথগুলো আপনারা কিন্তু কোথাও সংরক্ষণ করে রাখতে পারেন। তো ধন্যবাদ আপনাদেরকে।